18 তারিখ যেটা অল্প কিছুটা বলল, আমি যখন চলে যাই তখন যেহেতু আমার রুমের নিচে ইমার্জেন্সি, আমি জানলা দিয়ে দেখতেছিলাম যে এত রুগী আসতেছে। পরে আমি নিচে নেমে গেলাম। নেমে যাওয়ার পরে ইএমও একজন মহিলা ছিল, উনি আমাকে দেখে একটু সাহস পেল। আমি বললাম ঠিক আছে, আমি এখানে বসি, তোমার ভয় নেই, আমি আছি। যেহেতু আমি সার্জারির মানুষ, ও একটু সাহস পেল। তখন আমাদের পিডি আর ওর ডাক্তার মুশারফ, ও বলে যে আমি বাসায় যাব। মুশারফের ওয়াইফও ডাক্তার শাহনাজও আমার সাথে ছিল। আমি বললাম যে ঠিক আছে, আমরা একটু বসি। যেভাবে রুগী আসতেছে, এর ভিতরে একটা সবচেয়ে খারাপ রুগী, যেটা বর্ণনা আমাদের পিডি দিচ্ছিল, একটা ইউনিভার্সিটি, সম্ভবত ফ্যাশন, একটা ইউনিভার্সিটি অফ ফ্যাশন ডিজাইন এরকম একটা আছে না আমাদের টেক্সটাইল, ওখান থেকে একটা ইয়াং একটা ছেলে আসছে। তাকে আমরা বলি সাকিং উন বলতে যা বোঝায় সেটা। তবে আমরা যে ম্যানেজমেন্টটা দেওয়া হলো সেটা সবচাইতে এটিএলএসে যে ম্যানেজমেন্ট, এবং আমার এক ডাক্তার, ইন্টার্নি ডাক্তার, সে ব্লাড দিল। তারপরে রুগীটা আসলে বাঁচে নাই। তারপরে যখন আমরা বেরোয় যাওয়ার সময় আমরা একটা মবের মাঝখানে পড়ে গেলাম, আমার গাড়ি এবং দুই দিকের থেকে। কারণ আমার কাছে তখন মনে হলো যে আমরা একটা ভুল করে ফেলছি, আমরা এই রাস্তাটা কেন ব্যবহার করলাম, আমরা পিছন দিক দিয়ে অথবা গাড়ি না নিলেই ভালো হতো। এবং গাড়ি কিন্তু আমাদের গাড়িতে আগুন দিতে গেছিল। আমি তখন বললাম যে দেখো ভাই, আমার গাড়িতে একজন মহিলা ডাক্তার আছে এবং আমি কিন্তু এইমাত্র চিকিৎসা দিয়ে আসলাম। তখন তারা কোনোভাবেই ছাড়ে না। এই যে আমাদের প্রজেক্ট ডাইরেক্টর ডাক্তার মুশারফ ছিল, 4-5 জায়গা আমরা প্রায় 1 ঘন্টা পার হয়ে, তখন আমরা মনে করলাম যে আমরা গাড়ি ছেড়ে দিয়ে এখন গাড়িটা রেখে কই যাই, ড্রাইভার তো আটকা পড়ে যাবে। যাও, অনেক কষ্টে ওই মবের ভিতর থেকে বেরোয় আমরা বাসায় গেলাম। তো তারপরে তো হলো শুক্রবার ছিল। শুক্রবার আমাদের ডাক্তাররা কিন্তু সারাদিন কাজ করছে, এবং আমার 3 জন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার এবং তখনকার আরএস ওই সময় সার্বক্ষণিক আমার সাথে যোগাযোগ রাখছে যে স্যার এই রুগী আসছে, কী করবে, এটা তো স্প্লিন ইঞ্জুরি, এটা তো লিভার ইঞ্জুরি। ও পুরোটা সময় আমার সাথে কোঅর্ডিনেট করে। এবং আমি মসজিদে যখন গেছি, আমি ফোনটা নিয়ে গেছিলাম যে কী করছে ওরা। যাক, ওই দিনের ঘটনা গেল। তো ওই সময় আমার কাছে একটা ফোন আসলো, প্রথম আলোর থেকে ফোন করলো যে আপনার হাসপাতালে তো চিকিৎসা দেওয়া হচ্ছে না, গেট বন্ধ। আমি বললাম যে এরকম তো হওয়ার কথা না, এটা অমানবিক। কারণ কোনো যুদ্ধক্ষেত্রেও ডাক্তারদের কিন্তু পারমিশন দেওয়া হয় যে আপনি যান। কারণ আমার এক্সপিরিয়েন্স, 2009 সালে বিডিআর বিদ্রোহের সময় পিলখানাতে আমার যে কলিগ ছিল, কর্নেল, তখন আমার রিডিং পার্টনার ছিল, সে আমাকে ফোন করে কিন্তু ক্যাজুয়ালিটির জন্য নিয়ে গেছিল। আমার এক ফ্রেন্ডের ওয়াইফ ইনজুর্ড হয়েছিল, ডাক্তার আমজাদ আমার বন্ধু, ওর ওয়াইফের ইন্টেস্টাইন ইনজুরি। এবং আমি বললাম যে আমি এখন কীভাবে যাবো, আমি তো যেতে পারবো না। বলে যে আপনি আসেন, তানবীর ভাই, এখন মনে পড়ছে, উনি কিন্তু আমাকে গেটের থেকে ভিতরে নিয়ে গেছিল এবং গাড়িতে সাদা ফ্ল্যাগ দিয়ে। তখন কিন্তু বিডিআর বিদ্রোহের যে সৈনিকরা ছিল, তারা কিন্তু আমাদের গাড়িতে কোনো কিছুই করে নাই, কারণ ওরা সাদা ফ্ল্যাগ দিয়ে। আমরা কিন্তু তখন ওদের যে ছোট্ট সিএমএইচ, সেখানে কিন্তু আমরা ল্যাবরেটরি করছি। এবং তানভীর ভাই তখন কর্নেল ছিল, আমার রিডিং পার্টনার ছিল। পরে আমরা শিফট করে নিয়ে আসছি। সুতরাং আমি বলতে চাই যে এই ডাক্তার হিসেবে আমাদের ভূমিকাটা কী। ডাক্তারদের মর্যাদা অনেক উচ্চে, আবার নিম্নে। যদি কোনো ডাক্তার এটা বলে থাকে যে রুগীদের চিকিৎসা দেওয়া যাবে না, তার মতো জঘন্যতম অপরাধ এই সময় কেউ করে না আমার কাছে মনে হয়। এটা কেন বলে থাকলো, কোথার থেকে বললো এরা যে রুগীদের চিকিৎসা দেওয়া যাবে না? এরকম তো অমানবিক কারণ হতে পারে না। এই শিক্ষা নিয়ে তো আমরা এই পেশায় আসিনি। এই পেশায় আসতে আমরা মহৎ উদ্দেশ্য নিয়ে, যে এই পেশায় আমরা সমস্ত মানুষের চিকিৎসা করব। এবং কি যদি এইডসের রুগী হয়, আপনারা জানেন যে আফগানিস্তানে কারা সবচেয়ে ভালো চিকিৎসা দিচ্ছে? আফগানিস্তান বলতেছি, প্যালেস্টাইনে কারা দেখেন সবচাইতে চিকিৎসক সমাজ চিকিৎসা দিচ্ছে। আপনি কি দেখেছেন আপনারা যে চীনে একটা ল্যাবরেটরি অপারেশন হচ্ছিল, 8.5 রিক্টার স্কেলে যখন ভূমিকম্প হয়, ডাক্তাররা কিন্তু ওখান থেকে যায় নাই, তারা চিকিৎসা দিচ্ছে। এটা হলো বিশ্বের নজির। এটা তারা কোথাও যায় নাই। তা আমরা দেখছেন কয়েকদিন আগে মনে হয় যে ভূমিকম্পের ভিতরেও চিকিৎসা দিচ্ছে তারা। কিন্তু এই মানবিকতা যদি আমাদের ভিতর না থাকে, তাইলে আমরা কিভাবে এই চিকিৎসক সমাজে আসলাম? সুতরাং আমি আর কথা বাড়াবো না, নামাজের সময় হয়ে যাচ্ছে। আমার এই মুগদা মেডিকেল কলেজের, আমি সবসময় গর্ব করে বলে থাকি যে আমার এই ডাক্তার, আমি মনে একটা সাক্ষাৎকারে বলেছি, আমার এই স্টুডেন্টরা এটা ডিসিপ্লিন ওয়েতে কীভাবে আন্দোলন করা যায়, এটা ওরা দেখিয়ে দিয়েছে। এবং আমাকে যখন বলা হলো, আমি যখন ওখানে গেলাম রাস্তায়,
তখন পুলিশের উচ্চ পর্যায় থেকে এমনকি এখানকার লোকাল এমপি ফোন করলো যে আপনার স্টুডেন্টকে আপনি সামলান। আমি বললাম স্যার আমি কীভাবে সামলাবো, সারা বাংলাদেশে এটা বিক্ষোভ হচ্ছে, আমার এটা তো মুখদান না, বলে আপনি আপনার স্টুডেন্টকে ভিতরে নিয়ে যান। আমি বলি স্যার এটা আমি কোনোভাবেই পারবো না, তবে ওরা যাতে কোনো রাস্তা বন্ধ না করে আমি দেখতেছি। আপনারা জানেন আমার কিছু টিচাররা দাঁড়াইছিল ওখানে, ডাক্তার মোশাররফ ছিল, সিনিয়ররা ছিল অনেক। তখন পুলিশের থেকে বলা হয় যে স্যার আপনি যদি শান্ত না করেন, পুলিশের ডিসি বললে আমরা কিন্তু অ্যাকশনে যাবো। আমি বললাম না, আপনি যেতে পারবেন না, এখানে আমরা থাকা অবস্থায় আমার কোনো স্টুডেন্টের গায়ে আপনি হাত দিতে পারবেন না। পরে এসে ওই পুলিশের ডিসি, আজকে ম্যাডামের সাথে আলাপ করলাম, ডিসি আবার হলো ডাক্তার। পরের দিন এসছে আমার কাছে, কী জন্য স্যার, আপনাকে জাস্ট একটা থ্যাঙ্ক জানানোর জন্য। কী জন্য বলে, স্যার আপনারা যে পদ্ধতি নিলেন আমরা স্যার পারতাম না, কারণ হলো আপনারা যেভাবে পদ্ধতি নিয়ে স্টুডেন্টদের সুন্দরভাবে ম্যানেজ করছেন এটা আমাদের পক্ষে সম্ভব হতো না, কারণ আমাদের নির্দেশ ছিল অ্যাকশনে যাওয়ার, আমরা যাইনি। পরে পরিচয় দিয়ে বললো যে স্যার এখন আমি বলবো আমি হলো স্যার ডাক্তার। ও আসলে ক্যাডার চেঞ্জ করে পুলিশে চলে গেছে। এই কারণে সে ধৈর্য ধরে ওখানে বসেছিল এবং সে আমাকে চিনে, বলে স্যার আমি ওই সময় পরিচয় দিইনি, যেহেতু আমিও চাকরি করি আপনিও চাকরি করেন। পরের দিন এসে সে আমাকে থ্যাঙ্ক জানানোর জন্য আসছে যে স্যার আপনাকে ধন্যবাদ জানাই, তো স্যার আমরা এটা পারতাম না। আমি বললাম যে তখন আমি তুই আলাপ করা শুরু করলাম, বেটা তুই আগে বলিস না কেন, বলে যে স্যার এটা তো আমি তো চাকরি করি স্যার। তো ধন্যবাদ। আমরা মনে হয় আমার এখানে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা আছেন এবং সবাই মিলে আসেন দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি, যেখানে কোনো বৈষম্য থাকবে না,